পৃথিবী ভিতরে যে চুম্বকত্ব দেখতে পাই বা চুম্বক বলতে আমরা যেটা বুঝি বা কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড যেটা পাচ্ছি, পাওয়ার উপায় বলতে আমাদের মোটামুটি ধারণা কি থাকে যে কোনো একটা চুম্বক যদি আমাদের কাছে থাকে তাহলে সেই চুম্বকের জন্য তৈরি হবে চুম্বক ক্ষেত্র। এছাড়াও কি কোনো উপায় আছে চুম্বক ক্ষেত্র পাওয়ার? আছে উপায়? চুম্বক ক্ষেত্র পাওয়ার আর কোনো উপায় আছে? বা পৃথিবীর ভিতরে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না অথচ চুম্বক ধর্ম দেখতে পাচ্ছি কি করে? এর কারণ কি? এই সমস্ত কিছু কিন্তু যে কারণ সেগুলো এই চ্যাপ্টারের ভিতরে লুকিয়ে আছে। পৃথিবীর ক্ষেত্রে কি হয়? ম্যাগনেট বলতে আমরা কি বুঝি? ম্যাগনেট বলতে একটাই জিনিস বুঝি যে চুম্বক পদার্থ যারা আছে তারা যারা আকৃষ্ট হচ্ছে তাকে বলছি চুম্বক। মানে চুম্বকের আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, লোহাকে যদি আনি সে আকৃষ্ট হচ্ছে। তাহলে কথা হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কি কারণে? কারণটা কি? পৃথিবীর ক্ষেত্রে কারণটা হচ্ছে গিয়ে পৃথিবী যখন ঘুরছে পূর্ব থেকে পশ্চিমে যখন পাক খাচ্ছে তখন পৃথিবীর সাথে পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা মানুষজন সব পাক খাচ্ছে। পৃথিবীর ভিতরে থাকা ম্যাগমা সেটাও পাক খাচ্ছে। এই চরম উত্তপ্ত অবস্থায় যে ম্যাগমা থাকে সেই ম্যাগমার ভিতরে থাকে প্রচুর পরিমাণে আয়ন। এই আয়নও ওর সাথে সাথে কিন্তু ঘুরপাক খায়। তাহলে আমরা কি জানি, যখন কোনো আয়ন ঘুরপাক খায় তো যে ম্যাগমা আছে ম্যাগমার মধ্যে যে প্রচুর পরিমাণে যে আয়ন আছে সেই আয়নগুলোকে যদি আমরা কনসিডার করি যে এটা পৃথিবী, পৃথিবীর ভিতরে থাকা ম্যাগমা গুলোকে এর ভিতরে আমি কনসিডার করলাম নেগেটিভ চার্জ বা ইলেকট্রন গুলোকেই শুধু আমি কনসিডার করছি বুঝবার সুবিধার জন্য। পৃথিবী ঘুরবার সময় ইলেকট্রনও ঘুরপাক খাচ্ছে। ইলেকট্রন যেদিকে ঘুরপাক খাচ্ছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, ধরতেই পারি। ইলেকট্রনের স্রোত যেদিক দিয়ে প্রবাহিত হয় তার বিপরীত দিকে কি হয়? তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহর ডাইরেকশন যদি এটা হয়ে থাকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে গিয়ে আমার আঙুলগুলো, তাহলে এইদিকে আমরা নর্থ পোল পাই। পাই কি পাই না? তাহলে পৃথিবীর ঘূর্ণনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পেলাম তার যে তত্ত্ব এতদিন পর্যন্ত ছিল প্রাচীনকাল থেকে যে পৃথিবীর ভিতরে বিশাল একটা চুম্বক আছে তার জন্য চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, কিন্তু আদৌ তা নয়। পৃথিবীর ভিতরে থাকা প্রচুর পরিমাণে আয়ন, সেই আয়নগুলো ঘূর্ণয়নের জন্য তৈরি হচ্ছে চুম্বক ক্ষেত্র। আর এই চুম্বক ক্ষেত্র কিন্তু অরোরার সৃষ্টি করে। এই চুম্বক ক্ষেত্রই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই চুম্বক ক্ষেত্র যদি না থাকতো আজকে মানব কুল তো দূরে থাক, কোনো জীবকুল পৃথিবীতে সৃষ্টিই হতো না। চুম্বক ক্ষেত্রে এই যে ফিল্ড যখন যায়, পরিবর্তনশীল যে চুম্বক ক্ষেত্র এখানে তৈরি হলো সে আবার জন্ম দেয় হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের। এই তড়িৎ ক্ষেত্র সূর্য থেকে আসা যে রেডিয়েশন সেই রেডিয়েশনকে প্রচুর পরিমাণে কিন্তু আটকে দেয়। মানে এটা যদি রেডিয়েশনে আসা ভাবে রেডিয়েশনটা এদিক দিয়ে পালিয়ে যায় এরকম। মধ্যেখানে পৃথিবী কিন্তু সেফ জোনে থেকে গেল। আর এই সেফ জোনে আছে বলে এখানে জীবের সৃষ্টি প্রাণের সৃষ্টি সম্ভব হয়েছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারা গেল যে আধান যদি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে গতিশীল হয় বা ইলেকট্রন যদি প্রবাহিত হয় তার জন্য যদি তড়িৎ প্রবাহ পায় তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করতে পারে। এর আগে পর্যন্ত ধারণা কি ছিল যে একটা চুম্বক থাকবে, এখানে নর্থ পোল, ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে সাউথ পোল, তাহলে এখানে যদি কোনো লোহা থাকে অ্যাট্রাকশন হবে, যদি এখানে নর্থ পোল থাকে তাহলে বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে চুম্বকই একমাত্র চুম্বকত্ব সৃষ্টির কারণ ছিল। কিন্তু আজ আমরা দেখতে পেলাম বা দেখতে পাবো, আরো ডিটেলে জানতে পারবো যে তড়িৎ প্রবাহ কিন্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাহলে মুখের কথাই বললে হবে না, প্রুফ চাই। প্রুফ যদি আসি তাহলে ধরে নাও মোটামুটি এই এক্সপেরিমেন্টের কথা যদি বলি, এখানে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে তড়িৎ প্রবাহ ডাইরেকশন কোনটা? এটা নর্থ পোল, এটা সাউথ, তাহলে নিশ্চয়ই তড়িৎ প্রবাহ ডাইরেকশন নিচের দিকে আছে। এই তারের ক্ষেত্রে যদি নিচের দিকে তড়িৎ প্রবাহ মানে বোর্ডটা ভেদ করে তড়িৎ প্রবাহ নিচের দিকে যাচ্ছে, তাহলে প্রবাহ ডাইরেকশন হচ্ছে বুড়ো আঙুল। এই রুলসটা কি? রাইট হ্যান্ড পাম রুলস, একটু পরেই বলছি, সবকিছু ডিটেলে আসছি।
মোটামুটি এখানে ইন্ট্রোডাকশন পর্বতে যতটুকু যা না বললে জানা যাচ্ছে না সেটুকুই বলছি। তাহলে প্রবাহ ডাইরেকশন যদি এটা হয়, তাহলে আমার আঙুলগুলো যেদিকে ঘুরছে সেটা হচ্ছে গিয়ে চুম্বক বলরেখার ডাইরেকশন, এবং দেখতে পাচ্ছি এখানে চুম্বক শলাকাগুলো কিন্তু ওইভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে। তাহলে এখানে আবার প্রমাণিত হলো যে তড়িৎ প্রবাহ যদি যায় কোনো তারের ভিতর দিয়ে, সেখানে তার চারিপাশে কিন্তু চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে চৌম্বক ক্ষেত্র কখন কখন সৃষ্টি হবে, এর পরিমাণ কত, কি, সে সম্বন্ধে একটু বলি। কম্পাসের বিক্ষেপ থেকে আমরা কি মোটামুটি জানতে পারছি যে তার যেটা আছে, তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার দরুন তার চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আধান। তাহলে এটা গেল আমার তড়িৎ প্রবাহের জন্য। যদি স্থির আধানের কথা বলি, যদি একটি কিউ আধান একটি তড়িৎবাহী তারের কাছে স্থির অবস্থায় থাকে, তবে তার উপর কোনো চৌম্বক বল কাজ করে না। মানে কি হলো, কোন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে যদি আমি একটা স্থির চার্জকে রেখে দিই, সে কোনো প্রকার ফোর্স ফিল করবে না। কিন্তু অদ্ভুত নেচারের একটা ক্যারেক্টার, এই চার্জকেই যদি আমরা গতিশীল করে কোনো ম্যাগনেটিক ফিল্ডের কাছে আনি, দেখবো এই ম্যাগনেটিক ফিল্ড ওর উপরে কিন্তু বল সৃষ্টি করতে লেগেছে। তাহলে রিভার্স প্রসেস, একটাতে কি দেখছি, প্রবাহিত আধান ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, আরতে দেখতে পাচ্ছি গতিশীল আধানের উপরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স আছে। আস্তে আস্তে বুঝবো যে কতটা কি রকম ফোর্স কাজ করে, কি হয়, কি বৃত্তান্ত, ক্যালকুলেশন কিভাবে করব, ব্যবহারে কি করে আনবো, যন্ত্র কি করে তৈরি করবো, এর উপর ভিত্তি করে সব একটা একটা করে আসবে। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলাম কি, যে পরিবাহী তারের চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড কার উপরে ফোর্স ক্রিয়েট করতে পারে? আধানের কথা যদি বলি, স্থির চার্জের উপর কোনো প্রকার ফোর্স দেয় না, গতিশীল চার্জের উপরে ফোর্স দেয়। ক্লিয়ার? প্রথম আসি একক। যে চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে গিয়ে কি, টেসলা। টেসলা হচ্ছে গিয়ে একক, বা নিউটন পার অ্যাম্পিয়ার মিটার হিসেবেও ডাকা হয়, বা টেসলা ইজ ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কয়ার। খাতায় অবশ্যই এখনই তুলে রাখবে, এই তিনটি ইউনিটই কিন্তু আমাদের অঙ্ক করতে গিয়ে নিউমেরিক্যাল প্রবলেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাগে। মোটামুটির উপরে জেনে রাখো, টেসলা হচ্ছে গিয়ে সব থেকে ইউজেবল ইউনিট। তার সাথে সাথে যে ইউনিটগুলো আছে, নিউটন পার অ্যাম্পিয়ার মিটার, আর টেসলা মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। টেসলার নাম অনুযায়ী কিন্তু ইলন মাস্কের টেসলা কোম্পানির নাম। এবার যদি আমরা কথা বলি, মোটামুটি একটা টেবিল আকারে ছোট্ট করে দেখানো আছে, যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা তুলনা করি, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি দেখবো, উৎস যদি স্থির বা গতিশীল আধান হয়, স্থির বা গতিশীল যে কোনো আধানও যদি হয়, তড়িৎ ক্ষেত্রের দ্বারা কিন্তু আধান একটা বল ফিল করবে। চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে শুধুমাত্র গতিশীল আধানই কিন্তু, তো গতিশীল আধানের ক্ষেত্রে একমাত্র বল অনুভব করবে। নেক্সট, যে বলটার কথা বলছি তড়িৎ পরিবাহী তারের জন্য, তার আশেপাশে থাকা কোনো তড়িৎ ক্ষেত্রে মানে কোনো একটা বিন্দুতে কতটা ফোর্স ফিল করবে, কতটা ফোর্স হচ্ছে, তার উপরে যে সূত্রটা আমরা পাই সেটা হচ্ছে বায়ার-সাভার্ট ল। বায়ার-সাভার্ট প্রথম ম্যাথমেটিক্যালি এটাকে দেখান যে কতটা পরিমাণ ফোর্স আমরা পেতে পারি বা কতটা ফোর্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে। তার জন্য কি করলাম, একটা যে কোনো পরিবাহী তার নিলাম, পরিবাহী তারের উপরে একটা ছোট্ট অংশ ডিএল কনসিডার করলাম, এইটুকুটা। এবার এই তারের ভিতর দিয়ে কারেন্ট যদি আই যায়, তাহলে এখানেও আই কারেন্ট যাচ্ছে। খুব ভালো করে এটাকে খেয়াল রেখো, আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করছি বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করছি। ছোট তারের জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হলো তাকে নাম দিলাম ডিবি। কত নাম দিলাম? ডিবি। তো ডিবি ডিপেন্ড করে কার কার উপর? এক,
ডিবি ডিপেন্ড করছে তড়িৎ প্রবাহ যেটা যাচ্ছে তার দিয়ে তার সাথে সমানুপাতিক। ডিবি ভ্যারিজাস আই, তার দিয়ে যতটা তড়িৎ প্রবাহ যাচ্ছে তার সাথে সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট যদি আমি দ্বিগুণ করি, চৌম্বক ক্ষেত্র ডবল হয়ে যাবে। সেকেন্ড, ডিএল এর সাথে সমানুপাতিক। ডিএল এর সাথে যে সমানুপাতিক বলেছি ডিবি কে, তাহলে তারের লেন্থ যত আমি বড় ভাববো ডিবির পরিমাণ বাড়বে। কোণের সাথে সমানুপাতিক, এটাতে স্টার মারছি, ভালো করে লিখে রেখো। কোণ, কার সাথে কোণ? তারের সাথে কোণটা শুধু ভাববে না, তড়িৎ প্রবাহের দিকের সাথে কোণ। কার সাথে কোণ? তড়িৎ প্রবাহের দিকের সাথে কোণ। কার কোণ? যে বিন্দুটা কনসিডার করেছি, যে ছোট্ট ডিএল কনসিডার করেছি, তাদের যে দূরত্ব পজিশনাল ভেক্টর আর, এখানে যে পজিশনাল ভেক্টর আর পাচ্ছি তাদের ভিতরে যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, এই পজিশনাল ভেক্টরের সাথে তড়িৎ প্রবাহের দিকের সাথে। তাহলে আমি যদি তড়িৎ প্রবাহের দিক এরকম ভাবি আই, এটাকে যদি পয়েন্ট ভাবি, তাহলে এটা হচ্ছে পজিশনাল ভেক্টর ডিস্টেন্স আর, তড়িৎ প্রবাহ যেদিকে আছে তার সাথে কোণ। মাথায় ঢুকলো কি বললাম? ডিএল এর সাথে অবশ্যই কোণ, তারের সাথেই কোণ, কিন্তু প্রবাহ যেদিকে হচ্ছে তার সাথে কোণ। কিন্তু তার সাথে যে কোণ তৈরি করলো তার সাইনের সাথে সমানুপাতিক। তাহলে ডিবি সমানুপাতিক সাইন থিটা, আর দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। এই চারটে জিনিসকে যদি এক জায়গায় করি, তাহলে মোটামুটি আমাদের কাছে যে কটা থাকলো সে কটা হচ্ছে গিয়ে এক, ডিবি ভ্যারিজাস আদর্শ সাইন থিটা বাই আর স্কোয়ার। কি বললাম? আদর্শ সাইন থিটা বাই আর স্কোয়ার। আদর্শ মানে হচ্ছে আইডিয়াল, তাহলে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এই যে চারটে যে রূপ পেলাম তাদেরকে এক জায়গায় যদি কম্বাইন করি তাহলে পাওয়া গেল হচ্ছে আদর্শ সাইন থিটা বাই আর স্কোয়ার। মনে রাখতে আর কোনো অসুবিধা থাকবে না, চিরকাল মনে থাকবে। আগের চ্যাপ্টারে কি পড়েছিলাম? পাপ্পু ভাই, পি ইজিক্যাল টু ভিআই। আজকে কি পেলাম? আদর্শ সাইন থিটা বাই আর স্কোয়ার, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে স্কেলার ফর্ম। ভেক্টর ফর্মে যদি যায় তাহলে কি পাচ্ছি? ডিবি ভেক্টর রাশি রাখলাম, ভ্যারিজেস যা তাই থাকলো। কারেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি নয়, ডিএল যে লেন্থ, ছোট যে ডিএল লেন্থ রয়েছে এটা তো ভেক্টর কোয়ান্টিটি, লেন্থ তো ভেক্টর কোয়ান্টিটি হয়, ভেক্টর সাইন দিলাম। আর সাইন থিটাকে একটু পরে লিখলাম, আর স্কোয়ার যেটা আছে এটা ভেক্টর কোয়ান্টিটি। আমি কি করলাম? নিচে একটা আর দিয়ে গুণ করলাম, উপরে একটা আর দিয়ে গুণ করলাম, উপরে আসলে একটা আর ভেক্টর, এটা হয়ে গেল আর কিউব। তাহলে দেখো ডিএল মানে এখানে যদি আলাদা করে লিখে দেখায়, ডিএল আর সাইন থিটা মানে কি? ডিএল ক্রস আর না? মাথায় ঢুকলো না? ঢুকলো না? এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, সাইন থাকলে ক্রস প্রোডাক্ট, এটা যদি কস থাকতো কি লিখতাম? ডট প্রোডাক্ট। ক্লাস 11 এর ভেক্টরের চ্যাপ্টার। তাহলে ডিএল আর সাইন থিটাকে আমরা কি লিখতে পারছি? ডিএল ক্রস আর। এইটা করতে গিয়ে নিচে হয়ে গেছে আর কিউব। তাহলে ভেক্টর ফর্মটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আই ডিএল ক্রস আর বাই আর কিউব। বোঝা গেল? এটা হচ্ছে ভেক্টর ফর্ম। নিচে কেন কিউব আসে তার ব্যাখ্যাটা আমি এখানে করে দিলাম। তাহলে পরীক্ষা হলে যদি তোমাকে ভেক্টর ফর্ম চাই তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্ম, যদি স্কেলার ফর্ম চাই তাহলে এটা হচ্ছে স্কেলার ফর্ম। খাতায় অবশ্য পজ করে লিখবে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা টানি, এই ইকুয়েশনটাকে যদি আমরা সমানুপাতিক চিহ্নকে উঠাই তাহলে কি বেরোবে? ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে সমানুপাতিক ধ্রুবককে মিউ নট বাই 4 পাই। ওকে, মিউ নট বাই 4 পাই এর মান কত?
মিউ নট বাই 4 পাই এর মান হচ্ছে 10⁻⁻7। তাহলে মিউ নট এর ভ্যালু কত হলো 4 পাই ইন্টু 10⁻⁻7। ভ্যালুটাকে মুখস্থ রাখা এইটা বেশি সুবিধাজনক হয়। মিউ নট বাই 4 পাই ভ্যালু হচ্ছে 10⁻⁻7। এক লাইন সরিয়ে দিলে মিউ নটের ভ্যালু চলে আসে। তো বোঝা গেল। চলো আগে। ধ্রুবক এবং একক। মিউ নট কে বলা হয় পার্মিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস। নট শব্দটা যুক্ত আছে মানে বুঝতে পারছো যে শূন্য মাধ্যম যদি থাকে, শূন্য মাধ্যম মানে পরিবাহী তার যেটাকে কনসিডার করছিলাম আর যে পয়েন্টের কথা বলছি, এই দুজনের মধ্যেখানে যদি জিরো মিডিয়াম থাকে, কিছু যদি না থাকে, ভ্যাকুয়াম থাকে, যদি শূন্য থাকে, বাতাস থাকে, তাহলে মোটামুটি আমরা এই ইকুয়েশন ধরে চলবো। এবার এটার ভ্যালু কত হলো মিউ নট বাই 4 পাই ইজিক্যাল টু 10⁻⁻7 নিউটন অ্যাম্পিয়ার স্কোয়ার বা টেসলা মিটার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। আমি যদি বলি যে এই ইউনিটটা এলো কি করে, তোমরা একবার খাতাতে করে দেখো দেখি। তো চলো দেখো আমাদের ইকুয়েশন কি ছিল। ইকুয়েশন ছিল হচ্ছে ডিবি ইজিক্যাল টু মিউ নট বাই 4 পাই ইজিক্যাল টু আই ডিএল সাইন থিটার কথা বাদ দাও বাই আর স্কোয়ার। তাহলে মিউ নট বাই 4 পাই ইজিক্যাল টু ডিবি ইন্টু আর স্কোয়ার বাই আই ডিএল। সাইন থিটা তো কোনো ইউনিট বেরোবে না। ডিবির ইউনিট কি টেসলা। এখানে আছে লেন্থের ইউনিট, এখানে লেন্থের ইউনিট আছে দুটো। তাহলে এই লেন্থের ইউনিট কেটে একটা লেন্থ পড়ে থাকবে, উপরে আছে স্কোয়ার, নিচে আছে সিঙ্গেল, তাহলে পড়ে থাকবে শুধু এল। এল মানে হচ্ছে এসআই ইউনিট কি মিটার। নিচে কি পড়ে আছে কারেন্ট, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার। তাহলে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার বা টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। ইউনিট মাথায় ঢুকলো কি করে এলো। চলো আপেক্ষিক ভেদ্যতা। আপেক্ষিক ভেদ্যতা এবার প্রশ্ন আসছে কেন, যদি তার এবং যে পয়েন্টে বিচার করছি সেখানে যদি কোনো মাধ্যম থাকে, শূন্য মাধ্যম যদি না হয়, তাহলে তাকে আমাকে রিলেটিভ পারমিটিভিটি থেকে আসতেই হবে। সেটা আমরা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও করেছি স্ট্যাটিক কারেন্টের। তাহলে এই যে রেশিও, অর্থাৎ কোন মাধ্যমের জন্য যদি ধরি মিউ, শূন্য মাধ্যমের জন্য যদি ধরি মিউ নট, তাদের রেশিওটাই হচ্ছে গিয়ে মিউ আর, যেটা স্ট্যাটিক কারেন্টে ছিল কে। মিউ আরও ছিল, না থাকা নয়। বোঝা গেল। এবার বলতো এর একক কি। এর একক যেটা দেখতে পাচ্ছি সেটা একদম গাধার মতো উত্তর হয়ে গেল, এর কোনো একক নেই। দুটোর অনুপাত মানে কোনো একক থাকবে না। মাথায় ঢুকলো। মিউ আর হচ্ছে গিয়ে রিলেশন করা হচ্ছে দুজনের, তাহলে একক উপরে যা ছিল নিচে তাই থাকলো, কাটাকুটি হয়ে কোনো একক নেই। এটা একটা সংখ্যা মাত্র, এটাও পরীক্ষার করছে। এবার আসছি চৌম্বক ক্ষেত্রে দিক। দিকের তো বইয়ের ভিতরে অনেক রকম দিক বলা আছে, তার মধ্যে মোটামুটি ধরে নাও ওই রাইট হ্যান্ড স্ক্রু রুল। রাইট হ্যান্ড স্ক্রু রুল যেমন খুব ফেমাস, আমার জন্য সব থেকে বেস্ট লাগে সেটা হচ্ছে গিয়ে মুষ্টি নিয়ম। এটা সব থেকে বেস্ট, ভালো করে বুঝো। রাইট হ্যান্ড স্ক্রু রুল কি, তোমার হাতে একটা স্ক্রু ড্রাইভার আছে, যেটা ডান পাক দিলে পরে স্ক্রুটা ভিতর দিকে যায়। তাহলে ডান পাক যখন দিচ্ছ, ডান পাকে যখন ঘোরাচ্ছ, স্ক্রু যাচ্ছে কোন দিকে, এদিকে। তাহলে যেদিকে স্ক্রু এগোচ্ছে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর তোমার হাতটা যেদিকে ঘুরছে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড লাইন বা ডাইরেকশন। মাথায় ঢুকলো। তাহলে এবার উল্টো ভাবো, কারেন্ট যদি এদিকে আসে তার মানে আমি কি করছি, স্ক্রুটাকে খুলতে হবে, তবে তো স্ক্রু এদিকে আসবে। তাহলে দেখো হাত উল্টো দিকে ঘুরছে। মাথায় ঢুকলো। তাহলে বলরেখা হয়ে গেল উল্টো। আর ভিতর দিকে পাঠাচ্ছি, তাহলে বলরেখা এদিকে, আর এ যাচ্ছে স্ক্রু যাচ্ছে সামনের দিকে, তাহলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে। এটা খুব খচমন্ট। কেন খচমন্ট এই কারণেই বলছি, এমনও তো আছে যে হয়তো স্ক্রু ড্রাইভার কোনোদিন চালাইনি, সে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কি করে কি বুঝবে না বুঝবে, ঠিক কি ঠিক না, খুব বাস্তব কথা। বাস্তব কথা। দ্বিতীয় আমার কথা হচ্ছে স্ক্রু ড্রাইভার চালালো, কি দিকে প্যাঁচ ছিল না ছিল অত মনে রাখা সকল সময় সম্ভব নয়। সব থেকে বেস্ট হচ্ছে এই হচ্ছে তার। তারটাকে ধরো বুড়ো আঙুল যেদিকে,
সেটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, বাকি আঙুলগুলো হচ্ছে বলরেখার ডাইরেকশন। এর থেকে সহজ আর কিছু মনে হয় যেন হয় না। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল। ডান হাত বুড়ো আঙুল হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, বুড়ো আঙুল হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, বাকি আঙুলগুলো যেদিকে আমার মুভ করছে সেটা হচ্ছে বলরেখার ডাইরেকশন। সব থেকে বেস্ট আমার লাগে এইটাই, কোনো কনফিউশন নেই। হাত আমরা বারবার নাড়াচাড়া করেছি, নিজের হাত 2-3 বার টেস্ট করে দেখে নিতে পারছি কোন দিকে আঙুল নড়ছে কি না। স্ক্রু ড্রাইভার এখন কোন দিকে কি নড়ে না নড়ে ও এখন বলা মুশকিল, তার থেকে ভালো এইটা, ঠিক না? এবার ধরো যদি বলি যে বলরেখা এই বোর্ডটাকে ভেদ করে ভিতর দিকে যাচ্ছে, যদি বলি বলরেখা বোর্ডটাকে ভেদ করে ভিতর দিকে যাচ্ছে, তাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? তাকে রিপ্রেজেন্ট করব হচ্ছে ক্রস দিয়ে। যদি বলি বলরেখা বোর্ডকে ভেদ করে বাইরের দিকে বেরিয়ে আসছে, তাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? গোল দেবো, মধ্যখানে ডট। ভেক্টরের সাইন এটা তোমরা 11-এ বারবার শুনেছো। কি হয়? তীর, তীরের পিছন দিকটাতে ফেদার থাকে, ফেদারটা ক্রস সাইন থাকে, তার জন্য ভিতর দিকে যখন যাচ্ছে মানে তুমি তীরের পিছন দিক দেখছো, পিছন দিক দেখছো বলে এখানে ক্রস সাইন দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর মনে রাখবে গোল করার পর কিন্তু পুরোটাকে ক্রস করবে, বুঝে গেল? আর যখন তীরটা বেরিয়ে আসে তার মানে তুমি ডগাটা দেখতে পাচ্ছ, একটা ডট, একটা পয়েন্ট, তাহলে পয়েন্টের জন্য এটা হচ্ছে সাইন। তাহলে সাইনে যত রকম যা হতে পারে আমি বলে দিলাম। তাহলে সব থেকে বেস্ট রুল কোনটা? রাইট হ্যান্ড পাম রুল, ঠিক আছে? যদি শিখেই থাকো তাহলে এই কটা কন্ডিশনের জন্য নিজেরা ছবি বানানোর চেষ্টা করো। কেস নাম্বার 1 অনুভূমিক তারের ক্ষেত্রে, কেস নাম্বার 2 নিচের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। অনুভূমিক মানে কোন দিকে কারেন্ট যাচ্ছে, ভূমি মানে এরকম কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আই। দ্বিতীয় হচ্ছে নিচের দিকে কারেন্ট যাচ্ছে, তো চলো কারেন্ট এরকম যাচ্ছে। তৃতীয় হচ্ছে কারেন্ট যখন খাতার তল থেকে বের হচ্ছে, খাতার তল থেকে বেরোচ্ছে, কারেন্ট হচ্ছে এটা আই। যখন কারেন্ট খাতার তলের ভিতরে ঢুকছে, কোথায় বিচার করব? কারেন্টের তারের এদিকেও বিচার করব, এদিকেও বিচার করব। কারেন্টের তার এখানে আই যাচ্ছে, এদিকেও বিচার করব, এদিকেও বিচার করব। এটা যে কাটছে এদিকেও বিচার করব, এদিকেও বিচার করব। ভিতর দিকে যাচ্ছে, এদিকেও বিচার করব, এদিকেও বিচার করব। মানে আমরা মোট 8টা পয়েন্টে কোন দিকে বলরেখা যাবে তার ডাইরেকশন গুলো তোমাদেরকে দেখাতে বলেছি। চলো পজ করো, করো। একটা দেখিয়ে দিচ্ছি, এটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, কারেন্ট কোন দিকে, আমার আঙুল এখানে কোন দিকে, বাইরের দিকে না ভিতর দিকে? বাইরের দিকে। বাইরের দিকে বোঝানোর জন্য কি করব? ডট। আচ্ছা কারেন্ট কোন দিকে? এদিকে। তাহলে আমার বোর্ডের এইখানে, এইখানে যখন ভাবি, যদি কল্পনাটা আমি এইখানে আনি আর কি, এইখানে যদি আনি তাহলে কোন দিকে দেখতে পাচ্ছি? ভিতর দিকে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ক্রস। মাথায় ঢুকলো? এরকম প্রত্যেকটা পয়েন্টের জন্য বিচার করে। একটা দেখিয়ে দিলাম, আবার দেখাচ্ছি যদি কনফিউশন হয় বলে, এটা টেনা করে দেখিয়ে দিলাম। এই নাও কারেন্ট যাচ্ছে আই, আই কারেন্ট গেল। তাহলে এই আমার কারেন্ট যাচ্ছে, আঙুল কোন দিকে যাচ্ছে? বোর্ডের বাইরের দিকে। তাহলে এই গেল গোল ডট। এখানে যদি কারেন্ট যায় আঙুল কোন দিকে যাচ্ছে? ভিতর দিকে। তাহলে এই পয়েন্টে ক্রস। বোঝা গেল? যদি কারেন্ট এখন নিচের দিকে নামছে, তারটা নিচের দিকে কারেন্ট নামছে, তাহলে দুদিকে কি তৈরি হবে? তো আমরা যদি সেকেন্ড পর্যায়ে আসি, ফার্স্টটা তো বলে দিয়েছি, সেকেন্ডের যদি কথা বলি তাহলে সেকেন্ডের তড়িৎ প্রবাহ ডাইরেকশন কোন দিকে? এদিকে। আঙুল কোন দিকে যাচ্ছে? ভিতর দিকে। ভিতর দিকে মানে কি হবে? ক্রস হবে। তাহলে এই দিকটা কি হবে? ডট হবে। এবার সুবিধার জন্য একটা একটা করে দেখায়, একটা 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 করে। কি বলেছিলাম? ফার্স্ট বলেছিলাম যে কারেন্ট যখন খাতার তল থেকে বের হচ্ছে, কারেন্ট যখন খাতার তল থেকে বেরোচ্ছে, ভালো করে দেখো, এই দেখো কারেন্ট খাতার তল থেকে বেরোচ্ছে, কারেন্ট খাতার তল থেকে বেরোচ্ছে, তার মানে এদিকে কোথায়? উপরে। তাহলে এই পয়েন্টে যদি ভাবি তাহলে এদিকে কাজ করছে। কারেন্ট খাতার বাইরে বেরোচ্ছে, তাহলে এদিকে কোথায়? তাহলে এইখানে যদি কোনো পয়েন্ট ভাবা যায় তাহলে নিচের দিকে কাজ করছে। তোমরা ওখানেও ডট ক্রস দিয়ে করার চেষ্টা করেছো অনেকে, ওটা সম্ভব নয়।
তারপর চলে আসা হচ্ছে কি এটা কারেন্ট খাতার ভিতরে যাচ্ছে, তাহলে ক্রস। কারেন্ট খাতার ভিতর দিকে যাচ্ছে, আঙুল কোন দিকে যাচ্ছে? এখানে, এদিকে। তাহলে এদিকে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড। কারেন্ট খাতার ভিতর দিকে যাচ্ছে, এখানে উপর দিকে। তার মানে বুঝতে পারলাম যে এদিকে যদি কোনো নর্থ পোল থাকে, সে এদিকে ফোর্স ফিল করবে, এদিকে থাকলে উপর দিকে ফোর্স ফিল করবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার যদি এই পয়েন্টে ভাবা যায়, এই পয়েন্টে হলে এদিকে, এই পয়েন্টে হলে এদিকে, এখানে হলে এদিকে, এই পয়েন্টে হলে এদিকে, এই পয়েন্টে হলে এদিকে। তাহলে বলরেখাটা মাথায় ঢুকলো না ঢুকলো না? তাহলে হলো কি, নোমাদের ভিতরে যে জড়তা, সেই জড়তাটা কেটে গেল। এটা হচ্ছে প্রথম দুটোর। পজ করো, লিখে নিতে পারো, করে রেখে দিয়েছি যুক্তি সহ নোট লেখার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় দুটোর। ঠিক আছে, পজ করে লিখে নিও। যেটা বুঝিয়েছি সেটা এখানে নোট আকারে লেখা আছে। চলো নেক্সট। সীমিত দৈর্ঘ্যে সোজা তারের জন্য চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব। উপায় কি? আমরা একটা পরিবাহী তার আছে, সেই তারের একটা ছোট্ট দৈর্ঘ্য আমরা এখানে ধরে নিয়েছি ডিএল। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এইখান থেকে আর দূরত্বে এখানে একটা পয়েন্ট কনসিডার করছি যেখানে আমরা চৌম্বক ক্ষেত্র বার করব, যেটার নাম দেবো আমরা হচ্ছে আলটিমেট ডিবি। আর এই তার থেকে লম্ব দূরত্ব হচ্ছে এ। এটাকে নিচে রেখেছি ছবিটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বলে। তাহলে এই তার থেকে লম্ব দূরত্ব হচ্ছে এ। কি কি তথ্য শুরুতেই পেলাম? শুরুতে যেটা আমরা ধরছি যে এখানে যে কোণটা করছে লম্ব দূরত্বের সাথে, সেটা হচ্ছে থিটা। আর একটা ধরছি এদিকে নিচের দিকে, ভালো করে খেয়াল করবে, এই জায়গাতে অঙ্ক সলভ হওয়ার সুন্দর জায়গা, সমস্যা সলভ মানে সমস্যা সৃষ্টি হওয়ার একটা বড় জায়গা। ভালো করে বলছি, সুস্থ হয়ে বলছি, ঠান্ডা মাথায় শুনবে। লম্ব দূরত্ব যেটা আছে তার নিচের দিকে একটা অ্যাঙ্গেল নেবো, লম্ব দূরত্ব যেটা আছে তার উপর দিকে অ্যাঙ্গেল নেবো। কার? তারের টার্মিনাল পয়েন্ট গুলোর। তার যেহেতু সীমিত দৈর্ঘ্য, ইনফাইনাইট ডিস্টেন্স কিন্তু বলিনি, লিমিটেড লেন্থের একটা তার আছে, তাহলে তারের একটা শুরু আছে একটা শেষ আছে। শুরু যেটা আছে সেইটা এই পয়েন্ট থেকে যে অ্যাঙ্গেল করছে, কার সাথে অ্যাঙ্গেল করছে? কার সাথে অ্যাঙ্গেল? লম্ব দূরত্ব যেটা কনসিডার করছি তার সাথে φ2 কোণ করছে। লম্ব দূরত্ব যেটা কনসিডার করছি টার্মিনাল পয়েন্টটা φ1 অ্যাঙ্গেল তৈরি করছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? পরিষ্কার? তাহলে শুরু করি একে একে প্রুফ করা। তো আমাদের এখানে যদি আগে যাই, যদি বায়াসাভার্ট লতে আসি, তাহলে বায়াসাভার্ট লতে কি দেখেছিলাম? বায়াসাভার্ট লতে দেখেছিলাম অ্যাঙ্গেলটা কার সাথে ছিল? দূরত্ব তার সাথে অ্যাঙ্গেল ছিল, দূরত্ব তার সাথে অ্যাঙ্গেল, তড়িৎ প্রবাহের দিকের সাথে অ্যাঙ্গেল। তড়িৎ প্রবাহের দিকে আমি যে যে কথাগুলোকে জোর দিই কারণ থাকে, কারণ হচ্ছে গিয়ে পরবর্তীকালে সেখানেই তোমাদের ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকে বলেই কিন্তু আমি জোরটা লাগাই। কি বললাম, বোঝা গেল? তাহলে এইখানে যদি ভাবি, তাহলে তড়িৎ আমরা যে দূরত্বটা ধরছি এটা হচ্ছে আর, তাহলে আমাদের দরকার কিন্তু এই অ্যাঙ্গেলটা নয়, কিন্তু অ্যাঙ্গেল ধরেছি থিটা উপর দিকে। কেন ধরেছি? লিমিট বসাবো বলে এদিকে থিটা ধরা আছে, কারণ এটা যদি থিটা ধরি এদিকে অ্যাঙ্গেল, তবেই φ2 লিখতে পারবো, ওদিকে φ1 লিখতে পারবো। এখানে অ্যাঙ্গেল লিখবো, এদিকে লিমিট করবো, হয় না, ইন্টিগ্রেশন পারমিট করবে না, ডিনাই করে দেবে। সেই জন্য এখানে অ্যাঙ্গেল থিটা ধরেছি, নিচের দিকে হচ্ছে φ2, উপর দিকে হচ্ছে φ1। তাহলে সূত্র কিন্তু আমার হবে এই অ্যাঙ্গেলটা অনুযায়ী। এবার দেখো ভালো করে তাকাও, এটা যদি থিটা হয়, এটা তাহলে 90 সমকোণী ত্রিভুজ। এই যে ত্রিভুজটা, এই আসলাম এই আসলাম, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ।
তাহলে সমকোণী ত্রিভুজ হিসেবে ওটা থিটা, এটা 90, তাহলে নিচের দিকের অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা, কারণ 180 ডিগ্রি হয় তিনটে সমষ্টি, তবে তো ওটা 90 মাইনাস থিটা হতেই হবে। তাহলে বায়াসাবার্ট ল অনুযায়ী ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, কি করব? আদর্শ সাইন থিটা, কারেন্ট যাচ্ছে কত? আই, ডিএল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই আর স্কোয়ার। যেহেতু গোটা তারটার জন্য বার করতে হবে, বায়াসাবার্টের ল অনুযায়ী শুধুমাত্র এইটুকুর জন্য আমরা বার করতে শিখেছি, তাহলে অ্যাপ্লাই কাকে করতে হবে? নিউটনকে নিয়ে আসতে হবে, নিউটনের তৈরি ক্যালকুলাসকে নিয়ে আসতে হবে। ক্যালকুলাস কি শিখিয়েছে? ইন্টিগ্রেশন। ছোটর জন্য বার করব, প্রত্যেকটাকে সামেশন করব। তাহলে সামেশন স্টার্ট হবে কোথা থেকে? এখান থেকে। শেষ হবে কোথায়? এখানে। লেন্থের তো মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাচ্ছি না, পাচ্ছি যেটা φ2 থেকে φ1। এবার মিডিল পয়েন্ট যদি বলি এই অ্যাঙ্গেলটা φ2, সরি এটাকে যদি বলি φ2 আর এটাকে যদি বলি φ1, তাহলে এটাকে মাইনাস বলতে হবে, এটাকে প্লাস বলতে হবে। এটা যদি আমি মিডল পয়েন্ট ধরি, তাহলে তার নিচের দিকে মাইনাস, উপর দিকে প্লাস। তাহলে লিমিট আমার বসবে মাইনাস φ2 থেকে φ1, লিমিট আমার বসবে মাইনাস φ2 থেকে প্লাস φ1। বোঝা গেল? কোনো সমস্যা কিছু? ওকে, চলো এবার একে একে আসি। ডিবি ধরে নিলাম ইন্টিগ্রেশন করার পর ফুল ভ্যালু বেরিয়ে গেছে বি, তাহলে বি রেখে দিলাম। ডিবির ইন্টিগ্রেশন করার পর আমি ধরে নিলাম বি বেরিয়েছে, লিমিট ফিমিট বসিয়েছি, ওর ফাইনাল ভ্যালু হচ্ছে বি। মিউ নট বাই 4 পাই কনস্ট্যান্ট, আই অলসো বি কনস্ট্যান্ট, প্রবাহ মাত্রা তো পরিবর্তনশীল কিছু নেই, তাহলে মিউ নট আই বাই 4 পাই সবটাই কনস্ট্যান্ট হয়ে গেল। ইন্টিগ্রেশনের ভিতরে আমি এখন লিমিট বসাচ্ছি না, লাস্টে গিয়ে লিমিট বসাবো, বারবার লিখতে অসুবিধা। তাহলে থাকলো হচ্ছে ডিএল, আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? কস থিটা নয়? তাহলে চেঞ্জ করে নি, চেঞ্জ করে নিলাম। তাহলে থাকলো কত? কস থিটা। নিচে থাকলো কি? আর স্কোয়ার। লিমিট আছে কিসে? অ্যাঙ্গেলে। এইরকম খিচুড়ি মার্কা একটা জিনিসের ইন্টিগ্রেশন করা সম্ভব? সম্ভবই নয়। এ বসে আছে আর এ ডিস্টেন্সে, আর কি কনস্ট্যান্ট? মোটেই নয়। পয়েন্ট যদি আমি সরানোরা করি আর চেঞ্জ হবে, তাহলে আর কে ত্যাগ দিতে পারছি না। ডিএল হচ্ছে চালক, ভেরিয়েবল, ও তো থাকছে। চলো আরো সুন্দর করে লিখি। তাহলে এখানে কি ছিল? আই, আই নয় সরি, কি ছিল কি ছিল? ডিএলটাকে রাখলাম লাস্টে, আর কস থিটা থাকলো, আর নিচে রাখলাম আর স্কয়ার। ভালো করে বুঝেছো? এই যে ইন্টিগ্রেশনটা আমরা করব, কস থিটার রেসপেক্টে করতে চাইছি। ধরো অ্যাঙ্গেল যেহেতু আমার লিমিট, লিমিট আমার কিসে আছে? অ্যাঙ্গেলে আছে। কস থিটাকে করা সম্ভব, ডিএল অ্যাঙ্গেলের নয়, তাহলে ডিএল এর রেসপেক্টে কস থিটার ইন্টিগ্রেশন হবে না। ফাংশন হিসাবে আর স্কোয়ার বসে আছে, সেটাও আবার অ্যাঙ্গেলে নয়, লেন্থে আছে। সবকটাকে একটা একটাকে ধরে ধরে আমাকে চেঞ্জ করতে হবে, একটা একটা করে। তাহলে করি ফার্স্ট। যদি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, যদি এই অ্যাঙ্গেলটার কথা যদি ভাবি, তাহলে এই লেন্থটা কত? এল, তাই না? এটা হচ্ছে এল লেন্থ। তাহলে ট্যান, এটা থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা কত? এ। তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে এল বাই এ। তাহলে এল ইজ ইকুয়াল টু কি হলো? এ ট্যান থিটা। বোথ সাইড যদি ডেরিভেটিভ করি, মানে পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে হয়ে গেল ডিএল ইজ ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা, না সেক থিটা হয়, সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? তাহলে একটা জিনিস চেঞ্জ করার জায়গা পেলাম, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা অ্যাঙ্গেলে চলে গেছে। দেখো তাকাও, এ হচ্ছে কনস্ট্যান্ট, লম্ব দূরত্ব সর্বদাই কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন আসবে না।
এ কনস্ট্যান্ট থাকলো, সেক স্কোয়ার থিটা অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেছে, ডি থিটা আমার মন মতো চেঞ্জ হয়ে গেছে থিটাতে। আর একটা জিনিস বাকি আছে আর কস থিটা যদি ভাবি এখান থেকে, এই ট্রায়াঙ্গেল থেকে, তাহলে এটাকে চেঞ্জ করে দেবো, এখানে চেঞ্জ করে দিই। তাহলে একটা জিনিস চেঞ্জ করলাম, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, মুছে দিই এটাকে। এবার আসছি ট্রায়াঙ্গেলের ওখানে, যদি কস থিটা ভাবি, কস থিটা, কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কে এ, অতিভুজ মানে কে আর, তাহলে আমার চাই কাকে, আর কে, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হলো, এ বাই কস থিটা, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, যদি উপরে যায় তাহলে হয়ে গেল এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। আর স্কোয়ারকে যদি চেঞ্জ করি তাহলে পেলাম কি, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে সুন্দর কেটে গেল, এ এ একটা কেটে গেল, এটাকে মুছে দিচ্ছি, বুঝে গেল। এগুলো তোমরা খাতাতে বসে বসে ভিডিও পজ করে লিখবে তখন। তাহলে মিউ নট আই বাই 4 পাই, এ কনস্ট্যান্ট বার করে দিলাম, ইন্টিগ্রেশনে থাকলো কস থিটা, এখানে পড়ে থাকলো ডি থিটা। এবার লিমিটটা বসাই, -φ2 থেকে +φ1। কস থিটা ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন থিটা, প্লাস না মাইনাস, প্লাস সাইন থিটা। তাহলে চলো একটু ছোট করি, এগোই। বোঝা যাচ্ছে, কোনো সমস্যা কিছু নেই তো? তাহলে এখানে আসলো মিউ নট আই বাই 4 পাই এ সাইন থিটা -φ2, এখানে φ1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মিউ নট আই বাই 4 পাই এ সাইন থিটা, এই সাইন থিটা নয়, সাইন থিটা নয়, সাইন থিটা নয়, সাইন থিটা নয়, সাইন φ1 মাইনাস সাইন -φ2, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে ফাইনাল রেজাল্ট দাঁড়িয়ে গেল বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই এ সাইন φ1 প্লাস সাইন φ2। এইটা হচ্ছে কি আমাদের খুব জরুরি একটা সমীকরণ, এর উপরে আমরা অনেক অঙ্ক করব, অনেক কিছুর ব্যাখ্যা করব। হলো, তোমরা অবশ্যই এটাকে লিখে নাও। তো এবার প্রুফ তোমরা নিজেরা বসে বসে সুন্দর করে অবশ্যই করবে। এই থাকলো হচ্ছে কি আমাদের ইকুয়েশন, সাইডে রাখলাম। হলো, হলো। এবার কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, যদি বলি ইনফাইনাইটলি লং একটা তার, অসীম ভাবে বিস্তৃত একটা তার, কন্ডিশন নাম্বার 1 আনলাম। এবার তোমরা ওই ছবিটাকে দেখে আঁকো, ছবি অসীম ভাবে বিস্তৃত একটা তার। তাহলে অসীম ভাবে বিস্তৃত যদি তার হয়, তাহলে পয়েন্টটা এখানে ভাবতে পারি, এইরকম চলে এসছে এরকম, এতেও মন পোষাবে না, আরো নামতে হবে, বোর্ডে যেটা আঁকা সম্ভব নয় ফিজিক্যালি। তাহলে আমাকে বুঝতে হবে যে লম্ব দূরত্ব যেটা ভেবেছি সেখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণের ভিতরে কি পরিবর্তন আসছে। তার যদি নিচের দিকে ভাবি খুব 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 লম্বা হচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে, কি মনে হয় কি হওয়া উচিত? আরো বাড়তে থাকবে বাড়তে থাকবে, ম্যাক্সিমাম কত বাড়তে পারবে, 90। যেহেতু এখানে মিডিলে ব্রেক করে রেখেছি, তাহলে এই স্ট্রেট হতে পারবে, তার বাইরে তার কিছু হতে পারবে না। এত দূর নিলাম যে এটা বাঁকা থেকে স্ট্রেট হয়ে গেল, তাহলে মিডিলে যেহেতু ব্রেক করা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম কত পৌঁছতে পারে, 90। তাহলে যে লজিক নিচে কাজ করলো সেই লজিকই উপরে কাজ করবে, তাহলে উপরে অ্যাঙ্গেল কত হবে, 90। তাহলে লিমিটেড যে অ্যাঙ্গেল গুলো বসাচ্ছি φ1 আর φ2, তারা কত হলো, কত, উপরটা 90, নিচেরটা 90, ভ্যালু বসালে কি হবে করো। তো কেস নাম্বার 1 যদি করি, এখান থেকে টেনে দিচ্ছি, বি
ইজ ইকুয়াল টু মিউ নট আই বার 4 পাই এ সাইন কত হবে 90, সাইন 90 ভ্যালু কত 1 প্লাস সাইন 90 1 1 প্লাস 1 2, তাহলে হয়ে গেল 2। আচ্ছা একটা কথা শিখিয়ে রাখি, কথা হচ্ছে এটাই, কখনো এই মানিক জোরকে কিন্তু ভাঙবে না, মানে মিউ নট বাই 4 পাই কে হাত লাগাবার চেষ্টা করবো না। মিউ নট বাই 4 পাই 2i বাই এ, এটাই মনে হচ্ছে না, মিউ নট বাই 4 পাই ওদিক থেকে 2 আসলে 2i বাই এ। ওই মানিক জোরকে ভাঙবে না এই কারণে বলছি, বাস্তবে যখন আমরা অঙ্ক করতে লাগবো তখন কি করবো, মিউ নট বাই 4 পাই জায়গায় ডাইরেক্ট 10 টু দি পাওয়ার -7 লিখে দিলে ঝামেলা মরে যাবে। আর 10 টু দি পাওয়ার -7টা খুব ভালো একটা ফিগার, কেন শুধু শূন্য নিয়ে সরাসরি করলেই হবে, দশমিকটা সরানো হবে, বুঝতে পারলে, চোখে ডিস্টার্বই করতে যাবে না যদি প্রয়োজন না পড়ে। এবার আসছি হাফ ইনফাইনাইট। হাফ ইনফাইনাইট মানে হচ্ছে এই মিডল পয়েন্ট থেকে আমার যে তারটা আছে এটা কত দূরে আছে, এই দিকটা নেই, নিচের অংশটা নেই, মানে বলতে চাইছি কেস নাম্বার 2 বলতে চাইছি যে আমার উপরের দিকে ইনফাইনাইটলি লং হয়ে গেছে কিন্তু নিচে তারটা নেই। তাহলে নিচের দিকে যদি তারের লেন্থ না হয়ে থাকে, উপর দিকেই যদি অসীম পর্যন্ত যদি বিস্তৃত হয়ে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কোথাতে গিয়ে পৌঁছাচ্ছে, কত, এই অ্যাঙ্গেলটা কততে পৌঁছাবে, তাহলে পরে এইখানটা যদি আমি অসীম পর্যন্ত যাই তাহলে এটা সত্যি 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 কত দূর যাবে, 90 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। মানে আমি বলতে চাইছি এই এই তার যদি অসীম পর্যন্ত গিয়ে থাকে, নিচের দিকে যে নামলো না, তাহলে নিচে φ2 কত হবে, একদম নিচের দিকে তো যাইনি, তাহলে φ1 যেটা পেলাম সেটা হচ্ছে 90 আর φ2 হচ্ছে 0 ডিগ্রি। যদি বসাই, এটা হচ্ছে কেস নাম্বার 1, কেস নাম্বার 2 তে যদি আসি তাহলে কি পাচ্ছি, b is equal to mu naught i sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ভ্যালু কত 1, sin 0 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে পড়ে থাকলো 1 বাই 4 পাই a। তার মানে দেখতে পেলাম মিউ নট বাই 4 পাই ইন্টু i বাই a। তাহলে এদের দুজনের ভিতরে রিলেশন কি পাচ্ছি, এর দ্বিগুণ হচ্ছে ও, এর দ্বিগুণ হচ্ছে ও। লাইনটাকে পরিষ্কার করে লিখে রাখবে যে অর্ধ অসীম তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অসীম দৈর্ঘ্যের থেকে অসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে দ্বিগুণ হয়। নেক্সট, তাহলে এখানে প্রুফ করা আছে, আবারও রেখে দিয়েছি দেখে টুকবার জন্য, দেখে দেখে টুকে নিও, ওই যে রেজাল্ট চলে এসছে। এক্সট্রা আমি অ্যাড করে দিয়েছি বিশেষ ক্ষেত্রে অসীম আর ইয়েটার ক্ষেত্রে দুটো করা হয়ে গেছে, হ্যাঁ সব ব্যাখ্যা করা হয়ে গেছে। চলো এই কোশ্চেনটা প্রথম দিলাম, সলভ করো। কি আছে, একটি সোজা পরিবাহী তার, এই যে হচ্ছে তার, এই তারে কারেন্ট যাচ্ছে মনে হয় যেন 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, খুব ভালো কথা। তারটি থেকে 10 মিটার লম্ব দূরত্ব, তাহলে এটা হচ্ছে 10 মিটার লম্ব দূরত্বে অবস্থিত একটি বিন্দু পি, তাহলে পি কোনটা, এটা হচ্ছে পি। বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে। আর কি বলেছে, দেওয়া আছে তারের দুই প্রান্তে পি বিন্দুতে যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এইটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। চলো এতটুকু ইনফরমেশন দেওয়া আছে, আশা করি একদম ইজি একটা অঙ্ক, কারণ আমি জাস্ট ইন্ট্রোডাকশন পর্বে আছি বলে একদম ইজি একটা অঙ্ক দিয়েছি। চলো করো। তাহলে যদি বসাই b ইজ ইকুয়াল টু, বলো, মিউ নট বাই 4 পাই a, উপরে আছে i, এখানে আছে সাইন, তাহলে সাইন 30 বসাই প্লাস সাইন 45 ডিগ্রি, সাইন 30 কত হাফ, তাহলে মিউ নট বাই 4 পাই, আই কত আছে 2 অ্যাম্পিয়ার, 2 দিয়ে গুণ, এ কত আছে 10। আমি বারবার বলেছি কিন্তু একে হাত না লাগাতে, এটা কিন্তু বারবার বলছি,
সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 40 সাইন 45 মানে হচ্ছে 1/√2, তাহলে দাঁড়ালো কত 10⁻⁻7 ইন্টু 1/5, এখানে হলো 2√2 কত পাবো না, 2 মানেই তো হচ্ছে √2 ইন্টু √2, তাহলে নিচে 2ই থাকবে 2, এখানে হলো 1, এখানে যদি ভাগ দিই কত পড়ে থাকছে √2, তাহলে উপরে থাকছে হচ্ছে গিয়ে √2। আর কেউ কাটাকুটি যাবে, 5 দুগুণে 10, 10 নিচে ভাগ আছে মানে যাবে 10⁻⁸, তাহলে অ্যান্সার হয়ে গেল 1 + √2 ইন্টু 10⁻⁸। টেসলা। নেক্সট না লাগবে, হয়েছে? ওকে, একটি এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের লুপের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই যাচ্ছে কারেন্ট আই, এই যাচ্ছে কারেন্ট আই, এই যাচ্ছে কারেন্ট আই, এই যাচ্ছে কারেন্ট আই, লুপটির কেন্দ্র ওতে, মানে এখানে একটা বিন্দু হচ্ছে ও, ওতে চৌম্বক ক্ষেত্র বি নেট কত ক্যালকুলেট করো। চলো করে ফেলো। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে আমাদের যে স্ট্যাটিক কারেন্টের কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট অনুযায়ী সিমিলারিটি বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন হলে পরে কিন্তু 0 হতো, কিন্তু এখানে 0 হবে না। কেন হবে না? কারেন্ট এদিকে যাচ্ছে আই, তাহলে বি এদিকে কাজ করছে, কারেন্ট এদিকে যাচ্ছে আই তো বি এখানে কাজ করছে, কারেন্ট এদিকে আয় তো বি এখানে কাজ করছে, কারেন্ট এদিকে আয় তো বি এদিকে কাজ করছে, মানে ও পয়েন্টে চারটে বাহুর জন্য ম্যাগনেটিক ফিল্ড একই দিকে একসাথে কাজ করছে। তাহলে ফার্স্ট যেটা কাজ করি, একটার জন্য আগে বার করি। তাহলে একটার জন্য যদি ধরি, তাহলে এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে গিয়ে আমার, প্রত্যেকটা বাহু কত ধরা আছে, এ বাহু বিশিষ্ট, তাহলে এটা কত হলো a/2। আচ্ছা, মিডল পয়েন্ট থেকে আমার তারের ছবি কি ছিল, মিডল পয়েন্ট এই এটা আর এটা, তাহলে মিডল পয়েন্ট থেকে এদিকে কোণ চাই, এদিকে কোণ চাই, বোঝা গেল? তাহলে এইটা টোটালটা কত 90 ডিগ্রি, মিডলে কত হলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সূত্র যদি বসায় b = μ0/4 I/a sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি sin 45 মানে 1/√2, মানে 2/√2, তাহলে μ0/4 ইন্টু I তো I আছে। আচ্ছা, এটা কি হয়ে যাবে a/2, মানে এখানে হয়ে যাবে আমার 1/√2 প্লাস 1/√2 মানে হচ্ছে 2/√2, উল্টে দিলাম, তাহলে হলো কত μ0/4 ইন্টু উপরে গেলাম, তাহলে হচ্ছে 4I/√2a, তাই না? এবার চারটের জন্য, এটা তো বেরোলো একটার জন্য, চারটের জন্য বি নেট ইকুয়াল টু কি হবে, তো বি নেট ইকুয়াল টু 4 দিয়ে গুণ মানে হচ্ছে μ0/4, 4×4 16I/√2a। এইটার জায়গায় a/2 কেন আসলো? কারণ এই পুরো বাহুটা হচ্ছে এ, এটা যদি এ হয় তাহলে এটাও এ, তাহলে এই মিডিলটা কত হবে a/2। বোঝা গেছে? যদি ত্রিভুজ ভাবি, এটা আমি আঁকতে চেষ্টা করেছিলাম সমবাহু ত্রিভুজ, একটু সিঙ্গারার মতো ভাব হয়ে গেছে, যা হোক ওটা সমবাহু ত্রিভুজ। তাহলে একটি সমবাহু ত্রিভুজের লুপের ইকুয়াল লুপের যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এবং তার দিয়ে কারেন্ট যদি আই যায়, তাহলে এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে আই কারেন্ট যাচ্ছে, তাহলে ত্রিভুজের কেন্দ্র ওতে, মানে ভর কেন্দ্র ওতে মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, বি নেট
ক্যালকুলেট করো। ট্রায়াঙ্গেলটার কথা যদি ভাবা যায়, এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে এই কোণটা হবে কত 60 ডিগ্রি, এই কোণটা কত হবে 60 ডিগ্রি, এই কোণটা কত হবে 60 ডিগ্রি, 60 60 60 তিনটেই 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি, এটা যেহেতু মধ্যেখানে কথা হয়েছে তাহলে এটা 30, এটা 30, এটা লম্ব হয় মানে 90, তার মানে এটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। একই লজিকে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এতটুকু বোঝা গেল যে এখানে যে কোণ দুটো আমাদের চাই সেটা হচ্ছে 60 আর 60। তাহলে φ1 ইকুয়ালস টু φ2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। একটা জিনিস উদ্ধার হলো। আর একটা জিনিস তোমাদের যেটা খুব ডিস্টার্ব করতে পারে সেটা হচ্ছে এই মিডিলের যেটা দূরত্ব, তাই না? এই বাহুটা বার করতে গিয়ে খুব সমস্যা। আচ্ছা, এই গোটাটা কত এ, তাহলে এটা কত a/2। আমি ধরে নিলাম যে এই লেন্থটা হচ্ছে এক্স, আমি কিন্তু একবার বলবো ভালো করে দেখবে, ওই লেন্থটাকে ধরে নিলাম এক্স। ভেক্টরের কম্পোনেন্ট অনুযায়ী এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে এদিকে কম্পোনেন্ট কত এক্স কস 30 ডিগ্রি, এক্স কস, এটা এক্স কস 30 ডিগ্রি, এক্স কস 30 ডিগ্রি কাকে ডিনোট করছে a/2 কে। তাহলে a/2 কে যদি নোটিফাই করে cos 30 ভ্যালু কত sin 30 হাফ cos 30 √3/2, ঠিক? তাহলে এটা হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু a/2, 2 কেটে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু a/√3, x ইজ ইকুয়াল টু a/√3। আমার a পাওয়া উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে এইটা জানি, এটা হচ্ছে a/2, এটা কত a/√3, তাহলে আমার চাই হচ্ছে কি এটা, তাহলে অতিভুজের স্কোয়ার মানে a/√3, দরকার নেই আরো ভেক্টর লাগায়। তাহলে এটা হচ্ছে a/√3, তাহলে এটার কম্পোনেন্ট যদি এদিকে আনি তাহলে এটা যতটা এটাও ততটা, তাহলে এর মানে এক্স এর বা a/√3 এদিকে কম্পোনেন্ট কত x sin 30 ডিগ্রি। তাহলে x sin 30 ডিগ্রির যদি কথা বলি, x এর ভ্যালু কত, x এর ভ্যালু দেখতে পাচ্ছি a/√3, sin 30 কত হাফ, তাহলে হলো কত a/2√3। তাহলে এই বাহুটা কত a/2√3, এটা কত a/2√3, এটা কত a2/√3, এটা কত a/2√3। তাহলে সূত্র পেয়ে গেছি b ইজ ইকুয়াল টু μ0/4 পাই I/a/2√3 sin 60 sin 60 sin 60 প্লাস sin 60, sin 60 ভ্যালু কত sin 0 0 sin 30 sin 60 √3/2, তাহলে দুটো √3/2 আছে, তাহলে μ0/4 পাই 4 পাই ইনটু 2√3/a I, দুটো √3/2, √3/2 কটা আছে দুটো, তাহলে 2 ইনটু √3/2, 2 কেটে গেল, পড়ে থাকলো √3 গুণ হলে কত হবে 3, তাহলে μ0/4 পাই √3 গুণ করলে কত হলো 3, 2 গুণিত 3 I/a মানে হলো 6, ভালো করে লিখলে দাঁড়ালো 6 ইনটু μ0/4 পাই, এটা 6 চলে গেছে আগে I/a। কটা আছে এটাতে গেলে একটা বাহুর জন্য b net is equal to 3 into b, 3 6 18, না ওইভাবে না লিখে এইভাবে লিখি μ0/4 পাই 18I/a, মাথায় ঢুকলো? এবার প্রশ্ন হচ্ছে প্রত্যেকবার আমি বাহু সংখ্যা চেঞ্জ করব, দেখি চেঞ্জ করেছি কিনা পরের অঙ্কে, না
তাহলে প্রত্যেকবার আমি বাহু সংখ্যা চেঞ্জ করবো, একটা করে নতুন অঙ্ক জন্ম নেবে। চতুর্ভুজ, ত্রিভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, তোমার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এর সলিউশনের একটা ট্রিক্স আমি নিজে বানিয়েছি। সেই ট্রিক্সটা তাহলে ফার্স্টে শেখায়, অ্যাপ্লিকেশনের জায়গায় আসি। জ্যামিতিক আকার যেমন বর্গক্ষেত্র, ত্রিভুজ বা বহুভুজ, কেন্দ্রে যদি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হয়, তাহলে আমরা যে উপায়টা করব সেই জেনারেল মেথডটা হচ্ছে b of one side mu naught by 4 pi I by r sin phi 1 plus sin phi 2। এই রুলস অনুযায়ী আমরা এগোই, যেটা এতক্ষণ ধরে করছিলাম। ঠিক না? এবার প্রথম তিনটের যে ধাপ, এটা কি ত্রিভুজটার জন্য? দেখে নিত, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের জন্য। তাহলে যখন আমরা যে ক্যালকুলেশন করে ওয়ান সাইড যেটা বার করছি, তার সাথে যটা বাহু আছে তত দিয়ে গুণ করছি। চতুর্ভুজ হলে 4 দিয়ে গুণ করছি, ত্রিভুজ হলে করছি, ষড়ভুজ হলে 6 দিয়ে গুণ যেত। এবার সমস্যা হচ্ছে অ্যাঙ্গেল খুঁজে বার করার নিয়ম। তাহলে অ্যাঙ্গেল খোঁজার শর্টকাট সব থেকে উপায় হচ্ছে 180 ডিগ্রি বাই এন। এন হচ্ছে বাহু সংখ্যা, ভালো করে খেয়াল রাখো, এন হচ্ছে বাহু সংখ্যা। চলো চতুর্ভুজ, চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল আমাদের কত এসেছিল? 45 ডিগ্রি। 180 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 45। ত্রিভুজের জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল? 60। 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 60। যদি এটা ষড়ভুজ হতো তাহলে 180 কে 6 দিয়ে ভাগ করতাম, কত হতো? মাথায় ঢুকলো? তাহলে অ্যাঙ্গেল ডিপেন্ড করবে হচ্ছে φ1 φ2, যেটা সেটা হচ্ছে 180 ডিভাইডেড বাই বাহু সংখ্যা। একটা উপায় শিখলাম। দ্বিতীয়ত, বাহুর মোটামুটি যে কটা রিলেশন আছে, সিম্পল যে ভেক্টর মেথড শেখালাম, সেই ভেক্টর মেথড অ্যাপ্লাই করেই বার করতে হবে, এর কোনো শর্টকাট হয় না। ক্লিয়ার বোঝা গেল কি বললাম? তাহলে বাহুর বার করার জন্য প্রথমটা তো চতুর্ভুজ ছিল, a/2 ডাইরেক্ট বেরোচ্ছিল। দ্বিতীয়টার ক্ষেত্রেও তুমি ভেক্টর লাগিয়ে করতে পারো, তারপরেরটাকেও ভেক্টর লাগিয়ে তুমি করতে পারো। ভেক্টরের উপাংশ অনুযায়ী সকল সময় বলে দিচ্ছি, আমি আবার শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে। চলো দেখাই। যদি কোনো একটা ডায়াগ্রাম থাকে, ধরে নাও এইরকম একটা চতুর্ভুজ আছে, ভালো করে বোঝো। এদিকে ধরো এ আছে, মিডল পয়েন্টে বার করছি, তাহলে এই মিডলটা হচ্ছে a/2। তোমার যেটা চাই সেটাকে ধরে নেবে এক্স। হলো, অ্যাঙ্গেল তুমি পেয়ে গেছো, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এদিকে কম্পোনেন্ট কত হবে? এক্স কস থিটা। এদিকে অ্যাঙ্গেল কত হবে? এক্স সাইন থিটা। আমার চাই হচ্ছে এটা, তার মানে চাই কাকে? এক্স সাইন থিটাকে চাই। তাহলে এক্স কস থিটা এর সাথে ইকুয়াল করব, এক্স এর ভ্যালু আনবো, দিয়ে এক্স সাইন থিটা বার করবো। দুটো ধাপ। কি বললাম? আবার রিপিট করছি। এক্স কস থিটা, এটা কাকে ডিনোট করছে? এক্স কস থিটা সমান কি হবে? a/2। এই রিলেশন থেকে কে বেরিয়ে আসবে? এক্স। যে এক্স বেরিয়ে যাবে তখনই এইটা চলে আসবে কি? এক্স সাইন থিটা। বাস এক্স এর ভ্যালু বসাবো, সাইন 30 হোক, 60 হোক, 45 হোক, বসাবো, চলে আসবে। এই মেথডেই সকল সময় একে বার করার চেষ্টা করব। আর আমাদের যা লেভেল, সেই অনুযায়ী এই তিনটে মোটামুটি যদি তুমি মুখস্থ রাখো, তোমাদের পরীক্ষা আশা করি পার হয়ে যাবে। বাহুগুলো ফার্স্টটা হচ্ছে a/2, তারপরটা হচ্ছে a/2√3, আর সুষম ষড়ভুজ যদি হয় √3a/2। আপাতত এই তিনটে মুখস্থ রেখো। আর যদি দেখো যে তার থেকেও বাহু বেশি দিয়ে দিয়েছে, তাহলে তো উপায় তো শিখিয়ে রাখলাম। তাহলে এই শর্টকাট ট্রিক্সটা যেটা আছে অ্যাঙ্গেলের ক্ষেত্রে, কি বললাম? কোণ ডিভাইডেড বাই বাহু সংখ্যা। ওকে, আচ্ছা। এবার একটা সোজা তার আছে, পরিবাহী তার। সেই পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে আই। তারটি থেকে ডি দূরত্বে এমন একটি বিন্দু পি অবস্থিত, যা তারের শেষ প্রান্ত থেকে নিচে অবস্থিত। তাহলে এটা হচ্ছে গিয়ে কারেন্টের তার। এই কারেন্টে তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত? কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে আই। তারটি থেকে ডি দূরত্বে এমন একটি বিন্দু পি অবস্থিত, যা তারের শেষ প্রান্ত থেকে নিচে অবস্থিত। তাহলে এই শেষ প্রান্ত টুক 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 করলাম, এখান থেকে ডি দূরত্বে এই পয়েন্টটাকে কনসিডার করছি। ভালো করে মাথায় ঢোকাবা, একবার বুঝে নিলে এও খুব সহজ অঙ্ক। তাহলে বি পয়েন্ট যেটাকে বার করছি, বি পয়েন্ট যে পয়েন্টের জন্য, তাহলে এটা কত দূরত্ব বলছে? তারটির থেকে ডি দূরত্ব এমন
এটি একটি বিন্দু পি অবস্থিত, এটা তাহলে পি বিন্দু অবস্থিত, যার শেষ প্রান্ত নিচের দিকে অবস্থান করে। তাহলে শেষ প্রান্ত তারটা শেষ হয়ে গেছে এখানে, তারটা শেষ হয়েছে এখানে। পয়েন্ট যেটা কনসিডার করছি, আগের বার পয়েন্ট ছিল কিন্তু এইখানটায়, এখন দেখো তার থেকে নিচে বসে আছে। তাহলে আগের বার কি হয়েছিল, মুছে দেবো আমি, এরকম এরকম ধরেছিলাম, ধরে নিয়ে গিয়ে এটাকে মিডল পয়েন্ট ভেবেছিলাম, যে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করেছিলাম। এখন সেই উপায় কিন্তু আমার কাছে থাকছে না। থাকছে? কালার চেঞ্জ করে তাহলে আমি দেখি যে আমার কাছে উপায় দাঁড়াচ্ছে কি। তাহলে এইটা যদি আমার পয়েন্ট হয়, এটা যদি আমার পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে বিচার হবে। তাহলে এই একটা বিচার হবে, এই একটা বিচার হবে, ঠিক ঠিক না? লম্ব দূরত্ব আমার এটা, লম্ব দূরত্ব আমার এটা। তাহলে লম্ব দূরত্ব থেকে একবার নিচে নিয়েছিলাম φ2, লম্ব দূরত্ব থেকে উপর দিকে অ্যাঙ্গেল নিয়েছিলাম φ1। এখন পয়েন্টটাই চলে গেছে নিচে, এই পি পয়েন্ট এখন নেমে চলে এসেছে নিচে, তাহলে লম্ব দূরত্ব তো কারণ আমার এটা। তাহলে এখন φ1 বলো আর φ2 বলো, সব একই দিকে অবস্থান করছে। এইখানেই যত রাজ্যের গন্ডগোল। তাহলে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে। এটা কি নিয়েছিলাম, φ1 না φ2? হ্যাঁ, φ1। এটাকে কি নিয়েছিলাম, φ2। আচ্ছা, φ1 কোন দিকে নিয়েছিলাম, লম্ব দূরত্বর উপর দিকে। φ2 কোন দিকে নিয়েছিলাম, লম্ব দূরত্বর নিচের দিকে। আচ্ছা, তার মানে টার্মিনাল পয়েন্ট তৈরি করেছিল φ1, মাথাটা যেটা সেটা তৈরি করেছে φ1, তাহলে এখান থেকে মাথাটা যেটা সেটা তৈরি করে φ1। তাহলে এটা φ1, এতে কোনো সমস্যা নেই, উপর দিকে যেমন নিয়েছিলাম সেমনি উপর দিকেই যাচ্ছি, রাইট? φ2 মেজারমেন্টের সাথে কিন্তু আমি নিচে নেমেছিলাম, কিন্তু এখানে φ2 কিন্তু উপর দিকে আছে। খেয়াল করে দেখো, φ2 হিসাবে কিন্তু নিচের দিকে নেমেছিলাম, কিন্তু এখানে নিচের দিকে নামতে পারছি না, এটাও কিন্তু উপর দিকেই বসে আছে। এটা হচ্ছে আমার φ2। এবার কথা হচ্ছে, মাইনাস বলে অনেক বইয়ে তোমাদেরকে ভুল শেখানো হয়, এবং রুলসেও আছে মাইনাস, কিন্তু কোনো সূত্রতে নেই। নিয়ম কিন্তু হচ্ছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তার নিচের দিকে নেবো, তার উপর দিকে। অনেক স্যারও ভুল করে এই জায়গাটায়। তাহলে মাথায় রাখতে হবে যে আমার এই অ্যাঙ্গেল থেকে কি করে মাইনাস জন্ম নিচ্ছে, ভালো করে দেখো। তাহলে আমি নেবো কিন্তু হিসাব কি বলেছে, নিচের দিকে নেবো। তাহলে নিচের দিকে যদি নেই, কালার চেঞ্জ করি, ভালো করে খেয়াল করবে। নিচের দিকে যদি নিই, তাহলে মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে। এবার ঠিক আছে না? ভালো করে তোমাকে ভাবতে টাইম দিলাম, ভালো করে ভাবো। উপরের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট তো φ1 উপর দিকেই করেছে, কোনো ডিস্টার্ব নেই। আগেও যেমন উপর দিকে φ1 নিয়েছিলাম, তাই আছে এখানে φ1। দেখতে পাচ্ছ, দুটোই উপর দিকে, দুটোই উপর দিকে। কিন্তু যখনই φ2 তে এলাম, φ2 নিয়েছিলাম আগের বার নিচের দিকে, আর এখানে দেখতে পাচ্ছি φ2 উপরে বসে আছে। কিন্তু নেবো কি হিসাব বলেছি, লম্ব দূরত্ব থেকে কোন দিকে, নিচের দিকে। তাহলে নিচের দিকে নেওয়ার তো এটাও তো একটা প্রক্রিয়া হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে এই গোটা বৃত্তটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 360 ডিগ্রি। ওকে, 360 এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল বাকি পড়ে থাকছে, একদম। তাহলে এখানে যে পুচকে পড়া যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, তাহলে φ2 বাদ দিয়ে বাকিটা এটা। তাহলে 360 মাইনাস φ2। যখনই আমি বসাবো সাইন φ2 জায়গায় এটাকে, তাহলে লিখবো কি, 360 মাইনাস φ2। 360 মাইনাস φ2 মানে হচ্ছে মাইনাস φ2, মাইনাস সাইন φ2। আবার রিপিট করছি, অ্যাঙ্গেলটা আসলে কিন্তু মাইনাস সাইন φ2 বলে কিছু নেই। পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে নিচের দিকে, নিচের দিকে যদি নামি, তাহলে 360 এর থেকে আমি এই যে পাক খেয়ে নিচের দিকে নামলাম, মানে কত ডিগ্রি, 360 থেকে কত কম নিলাম, φ2 পরিমাণ কম নিলাম। এটুকু তো নিইনি, এই গোটাটা নিয়েছি, এইটুকুটা নিইনি, তাহলে φ2 কম নিয়েছি। φ2 যদি কম নিয়ে থাকি, তাহলে এখন আমার এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হলো কত, 360 মাইনাস φ2। যখনই সাইনে সাইন 360 মাইনাস φ2 করলাম, নিয়ম অনুযায়ী কি হয়ে যায়, মাইনাস সাইন φ2। তাই রুলসে লেখা আছে সাইন φ1 মাইনাস সাইন φ2। কিন্তু মনে রাখতে হবে, এইখানে কিন্তু নিচের দিকে নিয়েছি বলে মাইনাস নয়। স্যাররা যেটা বুঝিয়ে দেয় যে এটা যেহেতু দেখো একটু উপরে নিয়েছি, তাই তো উপরে নিলে আগেটা যদি প্লাস থাকে এটাও প্লাস হবে। স্যারদেরও বলা ভুল, যারাই বলে তারা ভুল কথা বলছে।
যে φ1 যদি এটাকে বলে থাকি, উপর দিকেও তো φ2 কে নিচ্ছি, কোনো দৃষ্টিতেই মাইনাস হওয়ার প্রশ্ন নেই। আসল ঘটনা হচ্ছে ওখান থেকে। বোঝাতে পেরেছি? তাহলে এবার দেখো অঙ্কটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, মুছিয়ে এগুলো। আচ্ছা, তাহলে শর্টকাট হিসাবে কি দেখতে পেলাম, যে ফার্স্টেরটা হয় প্লাস, পরেরটা হয় মাইনাস। চলো করি। সূত্র কি কি বলেছে? বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই বাই এ। এ তো নেই, ডিস্টেন্স আছে ডি, দেখতে পেয়েছো? ডি লম্ব দূরত্বে, আই কারেন্ট যাচ্ছে, আই বসিয়েছি, এখানে হয়ে যাবে কি সাইন φ1, φ1 মানে কত 60 মাইনাস সাইন 30 ডিগ্রি। আর যদি একটু ভাঙো তাহলে এটাকে কি লেখা উচিত ছিল, সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে সাইন 330 ডিগ্রি। কেউ করে দেখে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই, এইটাই আসবে। সাইন 330 বসিয়ে ক্যালকুলেটরে চেক করতে পারো, মাইনাস সাইন 30 সাথে সেম আসবে। কি বললাম, বোঝা গেল? সাইন 330 এর ভ্যালু ক্যালকুলেটরে বসাবে, দেখবে মাইনাস সাইন 30 সাথে সমান আসবে। ওকে, তাহলে আমাদের এখানে চলো একে একে বসায়। মিউ নট আই বাই 4 পাই ডি সাইন 30, সাইন 60 কত √3/2, সাইন 30 কত হাফ। তাহলে 2 এদিকে এলসিএম যদি চলেই আসে, তাহলে √3 - 1/2, তাই না? তাহলে মিউ নট আই বাই 4 পাই ডি ইন্টু √3 - 1/2, এটা হচ্ছে রেজাল্ট। চলো, এই অঙ্কটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম, মনে হয় যেন আর কিছু নেই। চলো, এই অঙ্কটা দিলাম হোমওয়ার্ক, অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এই ছিল হচ্ছে পুরো ব্যবস্থাপনা। তো এই ছিল হচ্ছে কি আমাদের ইন্ট্রোডাকশন পর্ব। এই হোমওয়ার্ক যেটা দিয়ে রাখলাম, এটাকে সুন্দরভাবে পড়বে, অবশ্যই করবে, করে কমেন্ট সেকশনে দেবে। আর একটা কথা মাথায় রাখবে ভালো করে, যে সিমিলারিটির জন্য এখানে কিন্তু এরকম রুলস বসে কিন্তু করা যাবে না। বায়াসাবার্ট লর মোটামুটি সর্বাঙ্গীন এতটুকুই আছে। তো যাই হোক, ভালো করে পড়ো, ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই।